চারদিক গভীর জঙ্গলে পরিপূর্ণ। নদীর পাড় দেখা যাচ্ছে না, জঙ্গল নেমে এসেছে নদীর বুকে। হঠাৎ চোখে পড়ল কাঁটাতারের বেড়া। প্রথমে মিলিটারি এলাকা ভেবেছিলাম, পরে বুঝলাম এ তো ভারত বাংলাদেশ সীমান্ত। ভেবে দেখো বন্ধুরা, এদিকে ভারত আর বেড়ার ওদিকে বাংলাদেশ। অবশেষে 10 মিনিট হাঁটার পর এসে গেল সেই জীবন্ত শেকড়ের ব্রিজ। থাইলং নদীর ওপর জীবন্ত রবার গাছের শেকড় দিয়ে তৈরি রুট ব্রিজ। দেখো কত পটল একসাথে। এগুলিকে পটল কলোনি বলে। সদ্যজাত ছোট মেজ বড় সব আকারের পটলই আছে। বলা যেতে পারে মলিনং গ্রাম অপরিষ্কার ভারতের গালে সজোরে একটা থাপ্পড়। 2003 সালে আন্তর্জাতিক ভ্রমণ সংস্থা ও মিডিয়া মলিনংকে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের মর্যাদা দেয়। এমন অন্ধকার যেন আলো নয়, ছায়ায় পথ দেখাচ্ছে। এখান থেকে চিৎকার করলে নাকি নিজের কথা নিজের কাছেই ফিরে আসে। মাঝে মধ্যে পাহাড়ের গায়ে জোনাকির মতো জ্বলে ওঠে কোনো গ্রামবাতি। দেখো ঝাঁ চকচকে কি সুন্দর রাস্তা আর আলো ঝলমলে শহর। সুপারি গাছে ভরা ছায়াময় রাস্তা দিয়ে আমাদের পথ চলে গেছে সামনের দিকে। আপাতত সুন্দরী ডাউকি দেখে চললাম মেঘালয় সেই আশ্চর্য লিভিং রুট ব্রিজ দেখতে। দূরত্ব বেশ ভালোই, প্রায় 30 কিমি। 1 ঘন্টার মতো সময় লাগবে। আর শিলং থেকে দূরত্ব 75 কিমি। পাহাড়ি পথের দুধারে অজস্র সুপারি গাছ দাঁড়িয়ে আছে। পড়ন্ত বিকেলে সূর্যের আলো সেগুলো ভেদ করে সামনে এসে পড়ছে। শুধু সুপারি গাছ নয় অবশ্য, আছে নানা ঝোপঝাড় আর আর্দ্র পর্ণমোচীর সমাবেশ। চলার পথটি দারুণ। সুন্দর পিচের রাস্তা এঁকে বেঁকে চলে গেছে। রাস্তা খুব চওড়া নয়, তাতে অবশ্য কোনো অসুবিধাই নেই। গাড়ি চলেছে বেশ গতি নিয়ে। হঠাৎ চোখে পড়ল কাঁটাতারের বেড়া। প্রথমে মিলিটারি এলাকা ভেবেছিলাম, পরে বুঝলাম এ তো ভারত বাংলাদেশ সীমান্ত। এত কাছ থেকে বর্ডার দেখবো কখনো ভাবিনি। ভেবে দেখো বন্ধুরা, এদিকে ভারত আর বেড়ার ওদিকে বাংলাদেশ। রাস্তার পাশে বিশাল লম্বা হয়ে চলে গেছে। সীমান্তের স্পর্শ পেতে পেতে এগিয়ে যাওয়া। ওই দেখো বন্ধুরা, নিচের বেড়ার ওপারে সবুজ বাংলাদেশ। পথের এক পাশে পাহাড়, অন্য পাশে সীমান্ত রেখা, কাঁটাতারের বেড়া। দুই দেশের মাঝখানে দাঁড়িয়ে এই প্রহরী। রাস্তার ধারে ধারে চুনাপাথরের পাহাড় গাঢ় সবুজে ঢাকা। কোথাও খোলা পাথরের বুকে সূর্যের আলো পড়ে রূপলি ঝিলিক ছড়ায়। পাহাড়ের গাবে নেমে আসে অসংখ্য অচেনা লতা। তাদের পাতায় পাতায় যেন জমে আছে কত দীর্ঘ নিঃশ্বাস। যেন তারা মেনে নিতে পারে না এই বিভাজন, আলাদা থাকা। সীমান্তের ওপারে বিশাল সবুজ সমভূমি, চাষের জমি, গাছেদের সারি, আর তারও ওপারে ছোট ছোট গ্রাম। বাতাসে ভেসে আসে মাটির গন্ধ আর অজানা ফুলের মৃদু সুবাস। আমাদের ছেলেমেয়েরা কেউ কেউ ঘুমে আচ্ছন্ন, আর কেউ কেউ বাংলাদেশ বর্ডার দেখার পাশাপাশি একটু খুনসুটি। স্যার ম্যামরা অবশ্য গভীর ঘুমে আচ্ছন্ন। বেশিক্ষণ অবশ্য এই ঘুম স্থায়ী হলো না। আমাদের গাড়ি এসে থামলো মলিনং রুট ব্রিজের পার্কিং পয়েন্টে। আগে এই পার্কিং অনেক উপরে ছিল আর অনেক সিঁড়ি ভেঙে নিচে নামতে হতো, কিন্তু এখন রুট ব্রিজের অনেক কাছ অবধি গাড়ি চলে এসেছে। তাই রুট ব্রিজে যাওয়া এখন অনেক সহজ। বড় চাতালের শেষের দিকে বেশ কয়েকটি দোকানপাট, মূলত ঘর সাজাবার জিনিস, ব্যাগ, ছাতা, মেঘালয়ের মোমেন্টো, এইসবের বিকিকিনি চলছে। নীলাশ্রী আপাতত একটা কিছু নিয়ে দরদাম করছে। দোকানগুলো পার করে সিঁড়ির রাস্তা চলে গেছে রুট ব্রিজের দিকে। চলো দেখে আসি মেঘালয়ের সেই জীবন্ত বিস্ময়, যার টানেই মূলত ভারতবর্ষের নানা প্রান্তের লোকজন ছুটে আসে। পুরো রাস্তা দুধারেই বসার জায়গা আর দোকানপাট। খিদে পেলে বা তেষ্টা পেলে মুশকিল আসান। রুট ব্রিজে যাবার কিছু প্রবেশ মূল্য আছে, জনপ্রতি 20 টাকা। অবশেষে 10 মিনিট হাঁটার পর এসে গেল সেই জীবন্ত শেকড়ের ব্রিজ। থাইলং নদীর ওপর জীবন্ত রবার গাছের শেকড় দিয়ে তৈরি রুট ব্রিজ। মলিনংয়ের কাছে অবস্থিত এই শেকড়ের সেতুটি রিওয়াই লিভিং রুট ব্রিজ নামে পরিচিত। এটি একটি সিঙ্গেল ডেকার ব্রিজ। নিচে থাইলং নদী এখন প্রায় শুকিয়ে,
স্থানে স্থানে অবশ্য জল জমে আছে, আর তাতে অজস্র পটল সৃষ্টি হয়ে রয়েছে। দেখো কত পটল একসাথে। এগুলিকে পটল কলোনি বলে। সদ্যজাত ছোট মেজ বড় সব আকারের পটলই আছে। চারদিক গভীর জঙ্গলে পরিপূর্ণ। নদীর পাড় দেখা যাচ্ছে না। জঙ্গল নেমে এসেছে নদীর বুকে। রবার গাছের শিকড় খুব দ্রুত বাড়ে, আর এই গাছ প্রায় 100 বছর পর্যন্ত বাঁচে। আর মেঘালয়ে প্রাকৃতিকভাবে এই গাছের সংখ্যাও অনেক, তাই এই গাছকে হাতিয়ার করে এই ব্রিজ বানানো হয়। মেঘালয়ের স্থানীয় খাসি উপজাতির মানুষরা বহু প্রজন্ম ধরে এই ব্রিজ তৈরি করে আসছে। প্রথমে নদীর দুদিকে রবার গাছ নির্বাচন করা হয়। তারপর গাছের পাতলা তরুণ মূলগুলোকে নদীর এক পাড় থেকে অন্য পাড়ের দিকে মুখ করে দেওয়া হয়। সাপোর্ট হিসাবে বাঁশ ও কাঠের কাঠামো ব্যবহৃত হয়। সাপোর্টের ওপর মূলগুলো ধীরে ধীরে বাড়ে ও নদীর ওপারের দিকে চলে যায়। সময়ের সাথে সাথে মূলগুলো জোড়া দিয়ে একে অন্যের সাথে জালের মতো বোনা হয়। তবে কাজটি সম্পূর্ণ হতে 10 থেকে 20 বছর পর্যন্ত সময় লাগে। সময়ের সাথে সাথে তরুণ মূলগুলো পুরু আর শক্ত হয়ে ওঠে, আর সেতুর ক্ষমতা বৃদ্ধি পায়। গাছের ওপরের দিক থেকে নেমে আসা ঝুড়ি ব্রিজকে কেবিলের মতো শক্ত করে ধরে রাখে। শেকড়গুলো নদীর এপার থেকে ওপারে পৌঁছালে পাথর, কাঠ, মাটি দিয়ে হাঁটার উপযোগী পথ তৈরি করা হয়। যতদিন গাছগুলো বাঁচে ততদিনই স্বাভাবিকভাবে শেকড় বাড়ে, আর ব্রিজ ততই মজবুত হয়। মেঘালয়ের এই জীবন্ত শেকড়ের সেতু সারা ভারত তো বটেই, পুরো পৃথিবীর কাছে এক বিস্ময়, যা দেখতে গোটা বিশ্ব থেকে পর্যটকরা ছুটে আসে। কিন্তু কেন এই শেকড়ের ব্রিজ? আসলে মেঘালয়ে পৃথিবীর সর্বাধিক বৃষ্টি হয়, ফলে অলিতে গলিতে অসংখ্য নদী আর ঝর্ণা। প্রত্যন্ত অঞ্চলগুলোতে রাস্তাঘাট, সেতু নির্মাণ করা খুবই দুঃসাধ্য। তাই খাসি সম্প্রদায় এই জীবন্ত সেতু নির্মাণ করেছে। জীবন্ত এই সেতু শুধু এখানে নয়, ছড়িয়ে আছে মেঘালয়ের বিভিন্ন প্রান্তে। কোথাও কোথাও ডবল ডেকার ব্রিজও আছে। প্রাকৃতিক সেতু হওয়ায় তা নষ্ট তো হয়ই না, উল্টে যতদিন যায় সেতুর কর্মক্ষমতা আরও বাড়ে। কংক্রিটের সেতুর ঠিক উল্টো, যা বৃষ্টিতে দ্রুত নষ্ট হয়ে যায়। এবার ফটো সেশন। রুট ব্রিজকে পিছনে রেখে একের পর এক শাটারে ক্লিক। একটা বোর্ডে লেখা ওয়েলকাম নো ওয়েট ভিউ পয়েন্ট। প্রায় 15 মিনিট চড়াই পার করে যেতে হবে, যেখান থেকে বাংলাদেশ ছাড়াও খাসমান নদী, ছোট জলপ্রপাত আর সানসেট দেখা যায়। এখান থেকে চিৎকার করলে নাকি ইকো হয়, নিজের কথা নিজের কাছেই ফিরে আসে। তবে আমাদের আর যাওয়া হলো না, সন্ধে হয়ে আসছে। এবার মাউলিনাং গ্রামে যেতে হবে। লিভিং রুট ব্রিজ আর থাইলং নদীকে বিদায় দিয়ে এবার চড়াই সিঁড়ি বেয়ে ওপরে ওঠা। কষ্ট হলে বসার ব্যবস্থা রয়েছে। গাড়ি চলতে লাগলো কাছের মাউলিনাং গ্রামের উদ্দেশ্যে, এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের দিকে। যাত্রাপথে কিছুটা আঁচ পেলাম অবশ্য। নোংরা তো দূরের কথা, কোথাও এক টুকরো পাতাও পড়ে নেই। গোধূলির আলোয় ঘন জঙ্গলের ভেতর দিয়ে বলতে গেলে এক পরিষ্কার পরিচ্ছন্ন জার্নি। মাঝে মাঝে রাস্তার ধারে বেড়া দেওয়া, আর তার ওপারে ছোট ছোট বাড়ি। ভেবে অবাক হচ্ছিলাম, চারদিকে নোংরা পড়ে থাকা একটা দেশে কিভাবে মানুষ পরিচ্ছন্নতা এশিয়ার 1 নম্বরে পৌঁছল। বলা যেতে পারে মাউলিনাং গ্রাম অপরিষ্কার ভারতের গালে সজোরে একটা থাপ্পড়। তাদের এই পরিচ্ছন্ন মানসিকতাকে স্যালুট জানাই। মাত্র 2.5 কিমি পথ চলার পর গাড়ি এসে থামল বিশাল একটা পার্কিং চত্বরে, আর তার পাশে বেশ কিছু দোকানপাট। ভারতের পূর্ব দিকে থাকায় এদিকে সূর্য একটু আগে ডুবে, সন্ধ্যা প্রায় নামল বলে। আমরা এগোতে লাগলাম গ্রাম দর্শনে। কতক্ষণ সুযোগ পাবো অবশ্য জানি না। ডাউকিতে অনেকটা সময় লেগে যাওয়ায় এখানে আস্তে আস্তেই সন্ধ্যা নেমে এলো।
মসৃণ রাস্তার দুধারে সুন্দর ফুল ফুটে আছে। দেখো চারদিক কত সাজানো গুছানো। কিছু দূর আসার পর রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। আমরা স্কাই ভিউ পয়েন্টে যাবার রাস্তা ধরলাম। তো চলো। কিছু দূর যাওয়ার পর এসে গেল স্কাই ভিউ পয়েন্ট, কিন্তু সন্ধ্যা নেমে আসায় স্বাভাবিকভাবেই বাংলাদেশ দেখা যাবে না, তাই আর 30 টাকা আমরা কেউ নষ্ট করলাম না। 30 টাকা প্রতিজন। এই বাম্বু ওয়াক করে উপর দিকে উঠলে বাংলাদেশ ভিউ দেখা যায়। এই দেখো বাঁশের ব্রিজ, এটার উপরেই উঠতে হবে। এগিয়ে চললাম গ্রামের অন্য প্রান্তে। ঝলমলে আলোয় সেজে উঠেছে গ্রামের ভেতরের কয়েকটা দোকান। আলো অন্ধকারের মিশেলে প্রকৃতিকে দেখো কি অপূর্ব লাগছে। সামনেই একটা চার্চ, গেট খোলা দেখে ঢুকে পড়লাম। কোথাও কেউ নেই। সদ্য নামা অন্ধকারে একটু গা ছমছম করছে, তবে কি অপূর্ব লাগছে দেখো নিস্তব্ধ চার্চটাকে। ভেতরে অবশ্য আলো জ্বলছে। চলো ভেতরে যাওয়া যাক। যা, গেটে তালা দেওয়া, ভেতরে ঢোকার উপায় নেই। সামনের বোর্ডটাতে টাইম টেবিল দেওয়া আছে। এখন 5টা বাজে। দেখো চারদিকটা কেমন অন্ধকার। আকাশে একটু আলো আছে। দেখো ভারতের পূর্ব দিকে আছে বলে তাড়াতাড়ি সূর্য ডুবে গেছে এবং মৌলিনং গ্রাম অন্ধকারে ডুবে গেল এইমাত্র। আমরা দাঁড়িয়ে আছি মৌলিনগের মেন সেন্টারে। মেলের মতো বড় জায়গা। এখান থেকে চারদিকে রাস্তা চলে গেছে। লোকজনও বেশ ভালোই রয়েছে। আফসোস রয়ে গেল, যদি আর 1 ঘন্টা আগে আসতে পারতাম তাহলে গ্রামের সবকিছুই দেখা যেত, আর তোমাদেরও দেখাতে পারতাম। দেখাতে পারতাম স্কাই ভিউ ওয়াচ টাওয়ার, অসংখ্য ফুলের বাগান, গ্রাম্য পথ, বাংলাদেশ ভিউ, খাসি সংস্কৃতি ও তাদের জীবনযাত্রা। যদিও সন্ধ্যার এই মৌলিনংকে বেশ ভালোই লাগছে। সন্ধ্যার আলোয় তাদের সরল জীবনযাত্রা বেশ আকর্ষণীয়। 2003 সালে আন্তর্জাতিক ভ্রমণ সংস্থা ও মিডিয়া মৌলিনংকে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের মর্যাদা দেয়, আর এই স্বীকৃতির পর থেকেই গ্রামটি বিশ্ব পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। গ্রামের এই পরিচ্ছন্নতা কোনো সরকারি প্রকল্পের সুফল নয়, এটি স্থানীয় খাসি জনগোষ্ঠীর সংস্কৃতি ও জীবন দর্শনের অংশ। প্রতিটি বাড়ির সামনে বাঁশের তৈরি ডাস্টবিন রয়েছে। প্লাস্টিক ব্যবহার প্রায় নিষিদ্ধ। রাস্তা, নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ পরিষ্কার রাখেন গ্রামবাসীরা নিজেরাই। মৌলিনংয়ের দেখা দেখি আশেপাশের গ্রামগুলো পরিচ্ছন্নতাকে মন্ত্র করে এগিয়ে চলেছে। তারাও পর্যটন কেন্দ্রের তালিকায় ঢুকে পড়ল বলে। মৌলিনংয়ের ছোঁয়া এইভাবেই লেগে যাক গোটা ভারতবর্ষে। সত্যি ভাবতে অবাক লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম তৈরি করেও একটা জায়গা পর্যটন কেন্দ্রে রূপ পেতে পারে। ফিরে এলাম পার্কিং এর কাছে। একটা বড় উঠোনের চারপাশে অজস্র দোকানপাট। জামাকাপড় থেকে শুরু করে ঘর সাজাবার জিনিস, খাবার দাবার থেকে সাজবার জিনিস, কি নেই সেখানে। আমাদের কয়েকজন কিছুটা কেনাকাটাও করে নিল এখানে। বাকিটা শিলংয়ে হবে। মৌলিনংকে বিদায় দিয়ে ফেরার পথ। অন্ধকার ভেদ করে আমাদের গাড়ি চলা শুরু করল। যাত্রাপথ অনেকটাই, প্রায় 77 কিমি। শেষ বাঁশের লণ্ঠনটা পিছনে পড়ে থাকতেই রাস্তার উপর অন্ধকার ঘন হয়ে এলো। এমন অন্ধকার যেন আলো নয়, ছায়ায় পথ দেখাচ্ছে। গাড়ির হেডলাইট পাহাড়ি রাস্তার গায়ে কাঁপতে কাঁপতে এগোতে থাকে। দুধারে ঘন বন, বাঁশঝাড় আর অচেনা শব্দ। কোথাও ঝিঁঝি পোকার ডাক, কোথাও হাওয়ার সাথে পাতার খসখস। মাঝে মধ্যে পাহাড়ের গায়ে জোনাকির মতো জ্বলে ওঠে কোনো গ্রামবাতি, যেন অন্ধকারে ভাসমান কোনো দ্বীপ। অনেক পরে একটু একটু করে আলো বাড়তে থাকে। অন্ধকার রাস্তা আর ভয় দেখায় না। শিলং শহর এখন অনেক কাছে। রাতের শিলং শহরের প্রাণকেন্দ্র পুলিশ বাজার। শিলংয়ের সবচেয়ে জমজমাট এলাকা। সারাদিন খুবই ব্যস্ত থাকে, আর রাতে সেজে বসে থাকে আমাদের জন্য। আলো ঝলমলে খুব আধুনিক একটা শহর। প্রায় 7-8টা রাস্তার মিলনস্থল এই পুলিশ বাজার। যানজটও হয় বেশ ভালো রকম। দেখো কত দোকানপাট।
সারাদিন চারদিকে ঘুরে সন্ধ্যায় পুলিশ বাজারে একটু খাওয়া দাওয়া, ঘোরাঘুরি আর কেনাকাটা তো মাস্ট। দেখো ঝাঁ চকচকে কি সুন্দর রাস্তা আর আলো ঝলমলে শহর। এতক্ষণে নিস্তব্ধতা পার করে এত আলোর সংস্পর্শ যেন মুহূর্তেই স্বাদ বদলে দিল। খাসি এম্পোরিয়াম থেকে সামান্য কিছু কেনাকাটাও সেরে নিলাম। রাত বাড়তে থাকে। হঠাৎ দেখি রাস্তার ধারে বসে একজন গিটার বাদক। সুরই তার জীবিকা। সামনে বড়দিন আসছে, তাই তার গিটারের সুরেও তারই ছোঁয়া। উৎসব নেমে আসুক সবার মাঝে, গোটা মেঘালয়ের বুকে।